কথিত বড় ভাইয়ের নির্দেশে হত্যা করা হয় ইতালীয় নাগরিক তাভেলাকে, দাবি পুলিশের। বড় ভাইয়ের সন্ধানে মাঠে নামল গোয়েন্দারা। আমরা ব্যাপকভাবে ঘটনার তদন্ত করি, খুনিদেরকে নিশ্চিতভাবে আমরা শনাক্ত করি। একজন কথিত বড় ভাই তাদেরকে বলেছে একজন বিদেশিকে খুন করতে হবে, তারা ভাড়াটিয়া খুনি হিসাবে চুক্তিবদ্ধ হয়। গ্রেফতার একজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বাকি 3 জন 8 দিন করে রিমান্ডে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বিমানবন্দরগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার। আমাদের মনে হয়েছে এয়ারপোর্টটা আমরা যেভাবে চলাফেরা করি আরো একটু সিকিউরিটি বাড়ানো দরকার, সেই জন্যই আমরা এটাকে আর একটু স্ট্রেংথেন করেছি, অন্য কিছুই না, কোনো রেল অ্যালার্ট কিংবা অন্য কিছুই না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজও হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে গোয়েন্দা সংস্থা। মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর। বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলার পর নির্বাচন নিয়ে টিআইবির মন্তব্য উদ্দেশ্যমূলক, জাতীয় সংসদের পক্ষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ। দীর্ঘদিন ক্ষমতায় থাকতেই নীলনকশা হিসেবে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত সরকারের, মন্তব্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের। মানবতা বিরোধী অপরাধে জামালপুরের জামায়াত নেতা শামসুল হক ও ইউসুফ আলী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, 18 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে 3 শতাধিক মানুষের মৃত্যু, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক। কথিত বড় ভাইয়ের নির্দেশেই ইতালির নাগরিক তাভেলা সিজারকে হত্যা করেছে ভাড়াটে খুনিরা। দেশকে অস্থিতিশীল করাই ছিল এই খুনের মূল উদ্দেশ্য। এখন সেই বড় ভাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতারের পর সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এই হত্যাকাণ্ডের সঙ্গে আইএস জড়িত নয় দাবি করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, সাইড ইন্টেলিজেন্স কেন আইএস জড়িত বলে তথ্য দিচ্ছে সেটিও নিশ্চিত হওয়া যাবে ওই বড় ভাইকে গ্রেফতারের পর। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার ঠিক 28 দিনের মাথায় 3 হত্যাকারী সহ মোট 4 জনকে গ্রেফতারের খবর দিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হল মিনহাজুল আবেদিন ওরফে ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, তামজিদ রুবেল ওরফে শুটার রুবেল ওরফে মোবাইল রুবেল, রাসেল চৌধুরী ওরফে বিদ্যুৎ রাসেল ওরফে চাকতি রাসেল এবং শাখাওয়াত হোসেন শরীফ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কথিত এক বড় ভাইয়ের নির্দেশে টাকার প্রলোভনে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তবে কত টাকার বিনিময়ে হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আমরা সেই কথিত বড় ভাইকে খুঁজছি। কথিত বড় ভাইয়ের রাজনৈতিক পরিচয় আমরা নিশ্চিত না হয়ে একটা পেশাদার বাহিনী হিসাবে, একটা পেশাদার সংস্থা হিসাবে এটা বলা সমীচীন হবে বলে আমি মনে করি না। তবে কথিত বড় ভাইয়ের তথ্যাদি আমরা পেয়েছি, আমরা তাকে শনাক্ত করে আমরা তার খোঁজ খবর নিয়ে আমরা তাকে গ্রেফতার পরেই তার রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যাবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরো বলেন, তাভেলা তাদের টার্গেট ছিল না, কোনো একজন বিদেশি নাগরিককে হত্যা করতে হবে, বড় ভাইয়ের কাছ থেকে এমনটাই নির্দেশনা পেয়েছিল খুনিরা। এটি কোনো টার্গেটেড খুন ছিল না, এটি ছিল বিদেশি নাগরিক, বিশেষ করে ওয়েস্টার্ন পিপুল বাংলাদেশে তাদের স্বার্থ সংরক্ষিত, নিরাপদ নয়, এটি প্রমাণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলানোর জন্য অপকৌশল হিসাবে এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, আইএস কিংবা দেশীয় কোনো জঙ্গি সংগঠন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তবে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ কেন আইএস এর হয়ে বার্তা দিচ্ছে সেটিও খতিয়ে দেখছেন তারা। এই অশরীরী দাবির চাইতে শারীরিকভাবে যারা ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনা সংগঠিত করেছে
তথ্য প্রমাণের ভিত্তিতে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং প্রযুক্তি বিশ্লেষণে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেছি। তাদের যারা মাস্টার মাইন্ড আছে তাদেরকে গ্রেপ্তার করা গেলে হয়তো এই যে আইএস এর বা রিতা কাটসের এই তথাকথিত দাবি, তথাকথিত আইএস এর এই দাবির সাথে এটার কি সম্পর্ক রয়েছে সেটা আমরা নিশ্চিত করতে পারবো। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে এই হত্যা মামলার তদন্ত চলছে বলেও দাবি করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তথ্য প্রমাণের ভিত্তিতে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার শুটার রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে অপর 3 জনকে 8 দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। দুপুর 3টার দিকে গ্রেফতার হওয়া 4 জনকে পুরান ঢাকায় অবস্থিত মুখ্য মহানগর হাকিম আদালতে নেয় গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শুটার রুবেল। গ্রেফতার হওয়া ভাগ্নে রাসেল, চাকতি রাসেল ও শরীফকে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত 3 জনকে 8 দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এদিকে দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলোতে ঢোকার ও বেরোবার পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল 10টা থেকে যাত্রী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরের আগমন ও বহির্গমন সেলে টিকিটের বিনিময়ে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও শহরের রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে দেশের সবগুলো পুলিশ ইউনিটকেও সতর্ক করা হয়েছে। মূলত লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এয়ারপোর্টের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আমরা এখানে পরিচালনা করতেছি। সিএনজি, মোটরসাইকেল অথবা প্রাইভেট কার, মাইক্রোবাস আমরা প্রত্যেকটা গাড়ি চার্জ করে ঢুকাচ্ছি। এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট বা যেখানে আপনার রিক্রিয়েশন সেন্টার্স, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, কেপিআই যেগুলো আছে, ইপিজেড, এসব প্রভৃতি স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ একটা নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে এবং সেটি প্রতিহত করার জন্যই মূলত আমরা বলতে পারেন যে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিদেশি নাগরিক হত্যার ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া দেশের বিমানবন্দরগুলোতে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দরের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কথা বলেন। আমাদের নিরাপত্তা ফোর্স সবসময় অ্যালার্ট রয়েছে, সবকিছু দেখছে। আমরা সবগুলিকে ধরে ফেলছি, সবগুলিকে শনাক্ত করছি। আমি আপনাদের বারবার বলছি, এইগুলি সবই লোকাল এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। আমাদের মনে হয়েছে এয়ারপোর্টটা আমরা যেভাবে চলাফেরা করি আরো একটু সিকিউরিটি বাড়ানো দরকার। সেই জন্যই আমরা এটাকে আর একটু স্ট্রেংথেন করেছি, অন্য কিছুই না, কোনো রেল অ্যালার্ট কিংবা অন্য কিছুই না। যে ধরনের চিন্তা করছি, এ তো সব বিদেশি এয়ারপোর্টগুলি চালু আছে, বরং আমাদের এয়ারপোর্ট একদম যে ইচ্ছা সেই চলে যেত, সেইটা যাতে না যায় সেটারে যে আমরা একটা আলাপ আলোচনা করেছি। এদিকে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম হানিফ বলেন, ইতালীয় নাগরিক তাবেলা হত্যায় জড়িত সন্দেহে আটককৃতদের জবানবন্দিতে যে কথিত বড় ভাইয়ের কথা উঠে এসেছে তারা বিএনপি জামায়াতের নেতা, তাতে কোনো সন্দেহ নেই। তদন্তে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি। আজকেও আপনারা দেখেছেন 4 জন সন্ত্রাসী ধরা পড়েছে এই 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে যাদের সম্পৃক্ততা, তার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকার করেছে এবং বলেছে তাদের এক বড় ভাইয়ের নির্দেশেই এই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। রিমান্ডে এসেছে, বড় ভাইয়ের নাম ঠিকানা পাওয়া যাবে এবং এই বিএনপি জামাতের নেতারাই যে বড় ভাই হিসাবে এই নির্দেশনা দিয়েছে এটা তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি।
সকালে তিনি হোসেনি দালান এলাকা পরিদর্শন করেন। এ সময় হোসেনি দালান কর্তৃপক্ষ তাকে বিস্ফোরণের ঘটনাস্থল ঘুরে দেখান। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গোয়েন্দা পুলিশকে তদন্তে সহযোগিতা করছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। এদিকে হোসেনি দালান কর্তৃপক্ষ তাজিয়া মিছিল উপলক্ষে যে বাড়তি 16টি সিসি ক্যামেরা লাগিয়েছিল তা খুলে ফেলা হয়েছে। গতকাল হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। পরে এই মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশকে। এদিকে দুপুরে হোসেনি দালানের সুপারভাইজার ফিরোজ হুসাইন ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমরা প্রায় বলেছি যে দালানের নিরাপত্তার জন্য স্থায়ীভাবে এখানে 10 জন আর্ম ফোর্স এখানে রাখার জন্য আমাদের অনুরোধ থাকবে সরকারের প্রতি হোসেনি দালান ইমামবাড়াকে ওই ঐতিহ্যকে রক্ষা করার জন্য অবশ্যই এখন সঠিক সময় এই নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। এখানে 3টা গেটের ভিতরে 2টা গেট বন্ধ, 1টা গেটই খোলা আছে। প্রত্যেকটা লোককে চেক করে ঢোকানো হচ্ছে। দুর্ঘটনা ঘটে গেল, এখন বাকিটা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আমাদের কি কর্মপন্থা অবলম্বন করতে হবে খুঁটিনাটি সেই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে বের করব। আর আমরা নিরাপত্তা অবশ্যই দিয়ে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনো হয়নি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে পরিস্থিতি সামাল দিতে শুধু নিরাপত্তা বাড়ানোই নয়, বরং অপরাধী চিহ্নিত করে শাস্তির আওতায় আনার ওপর তারা গুরুত্ব দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাফসির বাবুর রিপোর্ট। পরপর 2 বিদেশি হত্যাকাণ্ডের পর পুরো রাজধানী জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি কার্যক্রম। এর মধ্যে গাবতলীর একটি চেকপোস্টে পুলিশের এসআই হত্যা এবং হোসনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে আলোচনায় আসে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সক্ষমতা। এখানে যে সক্ষমতা আমাদের নিরাপত্তা বাহিনী বহন করছে, তারা কি নিরাপত্তার শেষ পর্যায়টা কি প্রয়োগ করেছেন? সব বাহিনী এখনো মাঠে আসেনি নিরাপত্তা দেবার জন্য। সামগ্রিকভাবে জননিরাপত্তা উদ্বেগের মুখে পড়েছে কিনা আমি বলবো না। এদিকে নগর জুড়ে পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে তা নিরাপত্তা নিয়ে আতঙ্ক বাড়াতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এখন যে ধরনের তৎপরতা হচ্ছে এটা তো দীর্ঘদিন চালিয়ে যাওয়া যাবে না। এই ধরনের চলতে থাকলে সেটাও কিন্তু বিদেশিদের জন্য একটা আস্থার সূচক হবে না। তদন্ত, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ করে অপরাধীদের চলাফেরা এবং এগুলোর উপরে আমাদের নজরদারি বাড়াতে হবে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে অপরাধীদের শাস্তির আওতায় এনেই নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চান তারা। ব্যাপক নিরাপত্তার মধ্যেও এই ঘটনা দুটি ঘটেছে, কিন্তু সেখান থেকে আমরা আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের বিরুদ্ধে অল আউট এফোর্ট নেওয়া। এক্ষেত্রে প্রত্যেক এলাকাতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। জামালপুরের মেলান্দহে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ইজি বাইকের ট্রেনের সজোরে ধাক্কা, 4 যাত্রী সহ 6 জনের মৃত্যু। নিহতদের 3 জন একই পরিবারের। এবং রাজধানীর মহাখালী ও গাজীপুরের টঙ্গী থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ। 6 জন কর্মকর্তা ও কর্মচারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা। মন্ত্রণালয় ও বিভাগগুলোর 2014-15 অর্থ বছরের কাজে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ওই অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে মাথাপিছু আয় 124 মার্কিন ডলার বেড়েছে। রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 1,500 কোটি টাকা বেশি। রেমিটেন্স প্রবাহের হার 7.65% বেড়ে 15,316 মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 31 বিলিয়ন 198 মিলিয়ন ডলারে। কমেছে মূল্যস্ফীতি। এছাড়া বৈঠকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর ফলে আরও 20টি উপজেলায় সম্প্রসারিত হচ্ছে এই কর্মসূচি।
দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতেই সরকার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে টাঙ্গাইলের ভাসানী হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নীল নকশার অংশ হিসেবেই সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। হঠাৎ করে সরকার কেন আইন পাস করলো, কেন পাস করে যাচ্ছে, এবার যে নির্বাচন ইউনিয়ন কাউন্সিলে তাদের পার্টি থেকে নমিনেশন দেওয়া হবে, চেয়ারম্যান মেম্বার সবাইকে। কেন সরকার কি জন্য এই কাজটা করলো? আমাদের মঙ্গলের জন্য নয়। তারা কি করে আমার ক্ষমতা আসবে তারই একটা নকশা, নীল নকশা। একটা বড় মনে রাখবেন, ক্ষমতায় কে থাকবে কি থাকবে না আমরা মুসলমান যে বিশ্বাস করি, আল্লাহ তাআলা কেউ জানে না। গত কয়েকদিনে 2 বিদেশি হত্যা আর তাজিয়া মিছিলের ওপর বোমা হামলায় আন্তর্জাতিকভাবে যখন ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চলছে, ঠিক তখন নির্বাচন নিয়ে টিআইবির মন্তব্য উদ্দেশ্যমূলক। আন্তর্জাতিক মহলের চক্রান্তে লিপ্ত হয়েই এ কাজ করেছে টিআইবি, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় টিআইবির আয়ের উৎস নিয়েও প্রশ্ন করেন তিনি। গত কয়েকদিন আগে 2জন বিদেশি নাগরিককে দেশে হত্যা করা হলো, 2 দিন আগে তাজিয়া মিছিলের উপরে গ্রেনেড হামলা হলো। দেশটাকে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি নষ্ট করার জন্য যখন একটা পায়তারা লিপ্ত একটি গোষ্ঠী, ঠিক সেই মুহূর্তে টিআইবি সংসদ নিয়ে এই ধরনের একটা নিউজ করা, এতে মনে হয় রাজপথ এবং সংসদটাকে অকার্যকর করার জন্যই বোধহয় এ ধরনের কিছু নিউজ কোনো আন্তর্জাতিক মহলের চক্রান্তে লিপ্ত হয়ে তারা এই কাজটি করেছে বলে আমার ধারণা। সংসদ সম্পর্কে তারা আলোচনা করে, এত টাকা খরচ হয়, এত টাকা খরচ হয়। আমি আজকে প্রশ্ন করতে চাই দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে, টিআইবি অর্থ কোত্থেকে আসে, কারা অর্থ যোগান দেয়, তাদের অর্থ কিভাবে খরচ হয়, এটাও তো মানুষ জানতে চায়। যুদ্ধ অপরাধীদের পক্ষে অথবা যারা নাশকতামূলক কাজ করে তাদের পক্ষে টাকা আসে, তারা খরচ করে, এটা যেমন সরকার নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে, আমি মনে করি সময় এসেছে টিআইবির ব্যাপারটা আমাদের ইনকোয়ারি করা উচিত হবে। সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হলে বর্তমান সরকার কখনোই জয়লাভ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকার বিএনপির জনপ্রিয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ করেন দলটির নেতা। সরকার স্বাভাবিক নির্বাচনে, সব দলের অংশগ্রহণে, অবাধ নির্বাচনে কখনো জিততে পারবে না। আজ হোক কাল হোক নির্বাচন তো দিতেই হবে। সেখানে যেন জনপ্রিয় বিএনপির নেতারা অংশগ্রহণ করতে না পারে, সেই ষড়যন্ত্রের লক্ষণ আমরা দেখছি সাদেক হোসেন খোকাকে এই কারাদণ্ড দেওয়ার মাধ্যমে। বাংলাদেশের জনগণ কোন নিপীড়নকারী সরকারের মন্দ ইচ্ছা চরিতার্থ করার সুযোগ দেয় না। আইয়ুব খান, ইয়াহিয়া খানকেও দেয় নাই, স্বৈরাচারী এরশাদকেও দেয় না। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীরা পাশে থাকায় আগুন সন্ত্রাসের পরও দেশের অর্থনীতি মজবুত রয়েছে। সোমবার রাতে রাজধানীর চকবাজারের বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান। সংগ্রাম বলেন, আন্দোলন বলেন, আগুন সন্ত্রাস বলেন, এত কিছু পরে, এত সন্ত্রাস সন্ত্রাসের এত কিছু পরেও আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মজবুত আছে। তার পেছনে আপনাদের অবদান আমরা অস্বীকার জানি, আপনাদের অবদান কম না, আপনাদের অবদান আছে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো, কাজে আমি বিশ্বাস করি উন্নয়নের স্বার্থে আজকে সরকারের পেছনে, শেখ হাসিনার পেছনে আপনাদের একেবারে অকৃত্রিমভাবে থাকা আমি উচিত বলে মনে করি। সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবে, দেশকে যাতে আবার পেছনের দিকে নিয়ে যেতে না পারে। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের জামায়াত নেতা শামসুল হক ও ইউসুফ আলী সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৮ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই ৮ জন আসামির মধ্যে শামসুল হক ও ইউসুফ আলী গ্রেফতার আছেন, অন্যরা পলাতক। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, নির্যাতন সহ ৫টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। 18
নভেম্বর চার্জ ওপেনিং স্টেটমেন্ট শুরু হবে এবং প্রসিকিউশনের সাক্ষী শুরু হতে যাচ্ছে। যে দুজন আসামি অ্যারেস্টেড আছেন, অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক এবং SM আসামি ইউসুফ আলী, যারা অ্যাকিউজড রয়েছেন, তাদের বিরুদ্ধে জামালপুর মহকুমায় 1971-এ সংঘটিত সকল অপরাধের জন্য তাদেরকে সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে দায়িত্ব অর্পণ করে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর মহাখালী ও গাজীপুরের টঙ্গী থেকে র্যাব, BSTI ও ওষুধ প্রশাসনের সম্মিলিত অভিযানে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5,16,00,000 টাকা। র্যাব জানিয়েছে, সকালে রাজধানীর মহাখালী এলাকার পিনাকল সোর্সিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। পরে গাজীপুরের টঙ্গীতে জিকে ফার্মা নামে অন্য একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্যদ্রব্য জব্দ করা হয়। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব, ওষুধ প্রশাসন ও BSTI এর কর্মকর্তারা। এ সময় তারা জানান, ফুড অ্যান্ড বেভারেজ এবং MLM ব্যবসার নামে গ্রাহকদের প্রতারণাও করছিল এই প্রতিষ্ঠান দুটি। অবৈধভাবে ওষুধ বিক্রি ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠান দুটির 6 জন কর্মকর্তা ও কর্মচারীকে আটক করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। 11,80,000 পিস আমরা পেয়েছি ট্যাবলেট এবং ক্যাপসুল। সিরাপ পেয়েছি প্রায় 1,03,000 পিস। টোটাল বাজার মূল্য ওনাদের প্যাকেটে যে গায়ে যে দাম লেখানো আছে তাতে করে আমরা হিসাব করেছি প্রায় 5,16,00,000 টাকা সমমূল্যের। এই ওষুধগুলি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে পেশেন্টদের রোগ তো ভালো হবেই না এবং তাদেরকে দেখা যাবে যে বিভিন্ন ধরনের স্টোমাকের প্রবলেম হতে পারে, কিডনি এবং লিভার ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। ড্রাগ লাইসেন্স, BSTI লাইসেন্স কোনো কিছু ব্যতীতই তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জব্দকৃত ওষুধগুলো সবগুলো ঔষধ ধ্বংস করার জন্য ড্রাগ প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন একই পরিবারের 3 সদস্য সহ অটোরিকশার 6 যাত্রী। আহত আরও একজন। দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি কমিউটার ট্রেন। এটি মেলান্দহের নয়নগর রেল ক্রসিং এর কাছে আসলে একটি অটোরিকশা রেল লাইনে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই একই পরিবারের 3 জন সহ 6 জন মারা যান। এই ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে মেলান্দহ থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক কমিউটার ট্রেনে ভাঙচুর চালায় এবং একটি বগিতে আগুন দেয়। এ সময় অন্তত 10 থেকে 12 জন যাত্রী আহত হন। একই অটোর মধ্যে 8 জন ছিল, এর মধ্যে 6 জনই মারা গেছে। এক পরিবারের 3 জন, ওরা 3 জন মারা গেছে। ড্রাইভারের মা, তারপরে ওর বোন, মোট 6 জন মারা গেছেন। এখন এই লাশ 3 জন। এর মধ্যে লাশগুলো আমরা রাস্তায় রেখেছি, জিআরপি পুলিশে খবর দেওয়া হয়েছে। যেহেতু এটা রেললাইন জিআরপি আন্ডারে, জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা করবেন। আমরা তাদের সার্বিক সহযোগিতা জানাচ্ছি। প্রতিটি লাশ দাফন কাফনের জন্য 20,000 টাকা করে এবং যে একজন আহত হয়েছে তাকে জামালপুর সদর হাসপাতালে যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নে প্রায় 240 কোটি টাকা ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ও ADBর পক্ষে কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি সই করেন। এ সময় জানানো হয় 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 25 বছরে এই ঋণ পরিশোধ করতে হবে, যেখানে বার্ষিক সুদের হার ধরা হয়েছে 2%। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশ দুটিতে 2 শতাধিক মানুষ মারা গেছেন। সবশেষ পাওয়া তথ্য মতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে 167 ও আফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রাণ হারিয়েছেন 52 জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে 250 কিলোমিটার দূরে হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের ইসলামাবাদ, পাঞ্জাব, লাহোর ও পেশোয়ারেও। ভূমিকম্পের পরপরই গিলগিটে ভূমিধসের খবর পাওয়া গেছে। লাহোরের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে BBC। ভারতের শ্রীনগর, দিল্লি, হরিয়ানাতেও অনুভূত হয় এই ভূমিকম্প।
সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। ভূমিকম্পের পরপরই আফগানিস্তানে আরও 2 দফা অনুকম্পন বা আফটার শক অনুভূত হয় বলে জানায় গণমাধ্যম। ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর প্রথমবারের মতো অনুশীলন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগামী কয়েকদিন তিনি হালকা অনুশীলন করবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও। গেল 9 অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন মাশরাফি। সেখানে 7 দিনের চিকিৎসা শেষে 16 অক্টোবর বাসায় ফেরেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে প্রায় 10 দিন বিশ্রামে থাকার পর অনুশীলনে ফিরেছেন ম্যাশ। প্রথম দিন হালকা অনুশীলনে করেছেন টাইগার ক্যাপ্টেন। দলের ফিজিওর পরামর্শে শুধু সাইক্লিং ও রানিং করেন তিনি। অনুশীলন শেষে স্বাস্থ্য পরীক্ষার পর মাশরাফির শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো বলে জানান জাতীয় দলের ফিজিও। পাশাপাশি আগামী 8 থেকে 10 দিনের মধ্যেই ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। লো গ্রেড প্র্যাকটিস করানো হচ্ছে, তো আজকের থেকে ওর শুরু করলাম আমরা। প্লাস কিছু আদার্স ফিজিক্যাল মেজারমেন্ট করে নিছি যে হার্ট রেট কীরকম, ব্লাড প্রেশারটা কীরকম, আফটার এক্সারসাইজ এটাতে চেঞ্জ হচ্ছে কিনা, কতটুকু আসতেছে এবং ও কীরকম ফিল করতেছে, ওই জিনিসগুলো আমরা আজকে মেজার করছি। যদিও খুব লাইট অ্যাক্টিভিটি করছে। আমাদের যে প্যারামিটারগুলি আছে এগুলো অলরেডি আমি ডক্টরকে জানাইছি, তো ওনারা দেখতেছেন, ভালো অবস্থানে আছে। অ্যাথলেট হিসেবে ও খারাপ না, ভালোই ফিল করতেছে। আমরা আশা করতেছি খুব তার শীঘ্রই সে রিকভার করে ফেলবে। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কথিত বড় ভাইয়ের নির্দেশে হত্যা করা হয় তাভেলা সিজারকে, দাবি পুলিশের। সন্দেহভাজন 3 হত্যাকারীর 8 দিন করে রিমান্ড মঞ্জুর। বিমানবন্দরগুলোতে বিশেষ নিরাপত্তা। আজও হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে গোয়েন্দা সংস্থা। মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর। বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলার পর নির্বাচন নিয়ে টিআইবির মন্তব্য উদ্দেশ্যমূলক। জাতীয় সংসদের পক্ষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ। দীর্ঘদিন ক্ষমতায় থাকতেই নীলনকশা হিসেবে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত সরকারের। মন্তব্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের। এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে 2 শতাধিক মানুষের মৃত্যু, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।